আমার বক্তব্যের শুরুতেই আমি চলমান স্বাধীনতা সংগ্রামে এ পর্যন্ত যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার রুহের মাগফিরাত কামনা করে আমার বক্তব্য শুরু করছি। আমাদের বুঝতে হবে যে বর্তমান শতাব্দীতে এই শতকের সবচেয়ে ভয়াবহ যে স্বৈরশাসক, ভয়াবহ যে ফ্যাসিস্ট শাসক, তার নাম হচ্ছে শেখ হাসিনা। তাকে মানুষ হিসেবে কল্পনা করতে আমার সমস্যা হয়। আমি তাকে ঠিক মানুষ হিসেবে কল্পনা করতে পারি না। তিনি একজন রক্ত পিপাসু নরপিশাচ, এবং এই যে একটু আগে বলছিলেন মাছের মায়ের পুত্র শোক, তিনি কি পরিমাণ ভণ্ডামি করতে পারেন এটাতে বোধহয় আর কেউ তার ধারে কাছেও আসতে পারবে না, কোনো স্বৈরশাসকই। তবে আনন্দের বিষয় হচ্ছে যে তার ভণ্ডামিকে বাংলাদেশের জনগণ এখন চিনে ফেলেছে এবং তার ভণ্ডামিতে এখন আর কোনো কাজ হচ্ছে না। শেখ হাসিনার যে চরিত্র, আমি তাকে সিরিয়াল কিলার মনে করি। কারণ এই যে গণহত্যা তিনি চালাচ্ছেন গত 10 দিন বা গত 2 সপ্তাহ ধরে প্রায়, এর আগেও তো তিনি 16 বছর ধরে কিছুদিন পর পর গণহত্যা চালিয়েছেন। আপনি যদি প্রথম থেকে শুরু করেন তাহলে বিডিআর বিদ্রোহের সময় হত্যাকাণ্ড চলেছে আর্মি অফিসারদের, এবং তিনি শুরুই করেছেন আর্মি অফিসারদের হত্যাকাণ্ডের মাধ্যমে। তারপরে তিনি জামাত শিবিরের ছেলেপেলেদের উপরে গণহত্যা চালিয়েছেন। তারপরে আপনার মনে আছে সাইদি সাহেবের যখন মরহুম সাইদি সাহেবের যখন রায় হলো, তখন যে আন্দোলন হলো, সেই আন্দোলন দমানোর জন্যও কিন্তু গণহত্যা চালিয়েছেন। আমার মনে আছে আমি তখনও জেলের বাইরে, একদিনে 144 জন নিহত হয়েছিল। তিনি গণহত্যা চালিয়েছেন। তারপরে শাপলা চত্বর গণহত্যা চালিয়েছেন। 2015 আন্দোলনের সময় তিনি বিএনপি জামাত যখন আন্দোলন করছে একসঙ্গে গণহত্যা চালিয়েছেন, এবং এখন আবার তিনি গণহত্যা চালাচ্ছেন, এবং তার সঙ্গে তার যে গুম করার রেকর্ড সেগুলো তো আছেই। সুতরাং শেখ হাসিনা একজন শুধু যে সিরিয়াল কিলার তাই নয়, তিনি একজন চরম দুর্নীতিপরায়ণ এবং একজন দেশদ্রোহী। বাংলাদেশের স্বাধীনতাকে তিনি বিসর্জন দিয়েছেন দিল্লির কাছে। সুতরাং এই ব্যক্তির পরিণতি কি হতে পারে? অনেকে বলে থাকেন তার পরিণতি তার পিতার মতো হবে। আমি মনে করি এটা তার পিতার জন্যে তার পিতার স্মৃতির জন্য খুব ভালো হবে না। কারণ তার পিতার যে অপরাধ ছিল তার থেকে শতগুণ বেশি অপরাধ তিনি করে ফেলেছেন। কাজেই শেখ মুজিবুর রহমানের যে পরিণতি হয়েছিল, সেই পরিণতি শেখ হাসিনার যদি হয় তাহলে সেই পরিণতি কম হবে, তার অপরাধের তুলনায় কম হবে বলে আমি মনে করি। সেই কারণে আপনি যে প্রাথমিক বক্তব্যে যেটা বললেন চসেস্কুর যে পরিণতি, রোমানিয়ার স্বৈরশাসক, সেটার সাথে আমি মনে করি সেরকমই কিছু একটা তার হওয়া উচিত। হবে কিনা সেটা আল্লাহ তাআলা জানেন। তবে একটা কথা বলে রাখি আপনাকে, যে মহান আল্লাহ তাআলা যিনি রহমানুর রহিম, তিনি কিন্তু জালিমের জন্যে কাহার রূপে আসেন। জালিমকে তিনি শাস্তি দেওয়ার জন্য কিন্তু কাহার রূপে আসেন আল্লাহ। কাজেই হাসিনার মতো জালিমকে আল্লাহ নিশ্চয়ই শাস্তি দেবেন, তার সময় মতো শাস্তি দেবেন। তবে জনগণের উদ্দেশ্যে, যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলে রাখছি যে চসেস্কুর পরিণতি কি হয়েছিল। 1989 সালে হয়েছিল, আপনার নিশ্চয়ই মনে আছে। 1989 সালে যে ওখানে যে বিপ্লব হয় রোমানিয়াতে, সেই বিপ্লবে 24 বছর ব্যাপী চসেস্কুর স্বৈরশাসনের পতন ঘটে, এবং তারপরে যে বিপ্লবী সরকার ক্ষমতা নেয় তারা তার বিচার করে, এবং বিচার করে তাকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেয়া হয়। যেটা মানে বিবেচনার বিষয় যে এই যে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড, এটা কিন্তু টেলিভিশনে দেখানো হয়েছিল, মানে জনগণ দেখতে চেয়েছিল তার সাজা। তো জনগণ কিন্তু দেখেছিল, লাইভ টেলিভিশনে তার মৃত্যুদণ্ড দেখানো হয়েছিল। এবং ফায়ারিং স্কোয়াড তেমন হচ্ছে তার অফিসের পেছনেই তাকে নিয়ে যে ওখানে গুলি করে ফেলা হয়। জি জি, ওখানে গুলি করে মারা হয়েছে, টেলিভিশনে লাইভ দেখানো হয়েছে। মিলিটারি, তার জন্য একটা মিলিটারি কন্টিনজেন্ট দাঁড়ানো ছিল এবং তারা গুলি করে তাকে হত্যা করেছিল চসেস্কুকে। তো আমি মনে করি শেখ হাসিনার জনগণের আদালতে এই ধরনের বিচারই হওয়া উচিত।
এবং এই ধরনের একটা পরিণতি হওয়া উচিত। তার পিতার মতো পরিণতি হলে আমি মনে করবো এটা কম হয়ে গেল তার অপরাধের তুলনায়। তো এবং সে যে গণহত্যা এখন চালাচ্ছে এবং যত মানুষকে সে হত্যা করলো, শিশুও তার হাত থেকে রক্ষা পায় নাই। যেমন করে ইসরায়েল শিশুদের হত্যা করছে গাজাতে, ইসরায়েল হত্যা করছে, ধরেন শত্রু দেশে গিয়ে হত্যাকাণ্ড চালাচ্ছে, গণহত্যা চালাচ্ছে গাজাতে। আর বাংলাদেশে শেখ হাসিনা নিজের দেশের জনগণের উপরে গণহত্যা চালাচ্ছে। এবং আপনি দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময় যদি দেখেন, তো কোন রাষ্ট্রে এভাবে নিজের দেশের উপরে গণহত্যা চালানোর নজির কিন্তু খুব বেশি নাই, যদি না সিভিল ওয়ার হয়ে থাকে। যেমন ধরেন সিরিয়াতে সিভিল ওয়ার হয়েছে, ইরাকে সিভিল ওয়ার হয়েছে, তো সেখানে অনেক বেশি মানুষ মারা গেছে। কিন্তু বাংলাদেশের জনগণ তো নিরস্ত্র, তারা তো বাচ্চা ছেলে মেয়েরা, তারা খুব যুক্তিসঙ্গত একটা দাবি নিয়ে রাস্তায় নেমেছিল। তাদেরকে যেভাবে হত্যা করেছে শেখ হাসিনার খুনি বাহিনী, এটা তো অকল্পনীয়। এটা পৃথিবীর কোনো দেশে আজ পর্যন্ত হয়নি। এমনকি বাংলাদেশের ইতিহাসে যদি আমরা চিন্তা করি, তাহলে একমাত্র ৭১ সালের যে ২৫শে মার্চের রাতের গণহত্যা এবং তারপরের দিন যে গণহত্যা চলেছিল ১৯৭১ সালে পাকিস্তান সেনাবাহিনী যেটা করেছিল, তার সঙ্গে তুলনীয়। আপনি তো ঢাকা শহরের দৃশ্য দেখতে পেয়েছেন যে কি চলেছে ১৮-১৯ তারিখে। আমাকে একজন বলল যে বাংলাদেশ থেকে, সে খবর দিল আমাকে, মোহাম্মদপুর এলাকায় নাকি লাশের সারি পড়েছিল রাস্তায়, গুলি করে মারা হয়েছে। সেনাবাহিনীর লোকজন নিরস্ত্র জনগণের সামনে মেশিন গান সারিবদ্ধ করে রেখে সেখানে তারা শুয়ে গুলি করেছে, এমন ভাবে যেন এটা একটা যুদ্ধক্ষেত্র। যে সেনাবাহিনী মিয়ানমারের সাথে যুদ্ধ করতে পারে না, মিয়ানমার থেকে গুলি আসে বাংলাদেশে, একটা টু শব্দ করতে পারে না, যে সেনাবাহিনী ভারতের কাছে বাংলাদেশকে তুলে দিয়েছে, সেই সেনাবাহিনী নিরস্ত্র জনগণের উপরে তাদেরই টাকায় কেনা বন্দুক এবং গুলি দিয়ে গণহত্যা চালাচ্ছে। এই দৃশ্য আমরা দেখলাম বাংলাদেশে। এরকম কোন দৃশ্য আমার মনে হয় না পৃথিবীতে এর কোন দ্বিতীয় আর কোন উদাহরণ আছে। কাজেই শেখ হাসিনার সাজা জনগণ ঠিক করবে। এবং আমি জাস্ট একটা কথা বলে শেষ করি, যে এই আন্দোলন যদি সফলতা লাভ করে এবং এই আন্দোলনের পরে যে বিপ্লবী সরকার ক্ষমতায় আসবে, যারা রাষ্ট্রের দায়িত্ব গ্রহণ করবে, তারা সিদ্ধান্ত নেবে যে শেখ হাসিনার পরিণতি কি হয়। তো এখন ধরেন মাহমুদ, আমি যেটি বলতে চাচ্ছিলাম যে আপনার সূত্র ধরে কথা, যে আপনি জানেন যে সাম্প্রতিক সময়ে আইএসপিআর একটি বিবৃতি দিয়েছে এবং সেই আইএসপিআর বিবৃতি বলছে সেনাবাহিনীর বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক অপপ্রচার চালানো হচ্ছে। জনগণের স্বার্থে ও রাষ্ট্রের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে আছে এবং থাকবে বলে জানিয়েছে আইএসপিআর। তো কিভাবে দেখেন এই যে এই বিবৃতি দেওয়ার প্রয়োজন হলো কেন? মানে জনগণের পাশে সেনাবাহিনী থাকবে, এটাই তো স্বাভাবিক। কেন বিবৃতি দিল? কোনটাকে তারা বলছে, কোনটাকে তারা বলছে মিথ্যা এবং বিভ্রান্তিমূলক? আপনি কি মনে করেন? এই পুরো বিবৃতিটাই একটা ভণ্ডামির উদাহরণ। কারণটা হয়েছে কি জানেন? সব থেকে বড় ভণ্ড পৃথিবীর, সব থেকে বড় নরপিশাচ শেখ হাসিনা, এবং সে গত 16 বছরে আরো ভণ্ডদের তৈরি করেছে সেনাবাহিনীতে এবং পুলিশে। আপনি আমার আল্লাহ রহমতে হজ করার সৌভাগ্য হয়েছে, আল্লাহ সৌভাগ্য দিয়েছেন। হজে পাথর ছুঁড়তে হয় শয়তানকে লক্ষ্য করে, এবং বড় শয়তান এবং ছোট শয়তান আছে সেখানে। শেখ হাসিনা বাংলাদেশের সব থেকে বড় শয়তান, এবং সেই বড় শয়তান ছোট শয়তানগুলো তৈরি করেছে সেনাবাহিনীতে এবং পুলিশের মধ্যে। আপনার সেনাবাহিনীর কিছু অফিসারের বক্তব্য আমি শুনছিলাম টেলিভিশনে। একজন বলছে যে আমরা যদি লাইভ বুলেট ব্যবহার করি তাহলে 5 মিনিটের মধ্যে আমরা এই আন্দোলন ঠান্ডা করে দিতে পারি। এটা একজন সেনাবাহিনীর অফিসারের বক্তব্য, জনগণ সম্পর্কে বলছে। আইএসপিআর কি বলছে? আমরা জনগণের পাশে দাঁড়াই। আর সেনা অফিসার বলছে যে 5 মিনিটের মধ্যে আমরা ঠান্ডা করে দিতে পারি। আর একজন ব্রিগেডিয়ার একই ধরনের ল্যাঙ্গুয়েজ এবং একই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে সে সেনা কথা বলছে।
মোহাম্মদপুরের আমি যে রাস্তার বর্ণনা দিলাম, এই ছবিটা তো সবার কাছে আছে, এই ভিডিওটা আপনিও নিশ্চয়ই দেখেছেন, এবং এই ভিডিওটা আন্তর্জাতিক মিডিয়াতেও আমি দেখেছি, টিআরটিতে দেখেছি, তারপরে আল জাজিরাতে দেখেছি, যে সেনাবাহিনীর সদস্যরা সব রাস্তার মধ্যে শুয়ে মেশিন গান সামনে রেখে তারা জনগণের উপরে গুলি চালাচ্ছে। এখন এই ভণ্ডদের যে আইএসপিআর আপনি তো মনোযোগ দিয়ে পড়েছেন নিশ্চয়ই, আমি লাইন বাই লাইন পড়েছি। তারা বলছে অপপ্রচার চালানো হচ্ছে। কি অপপ্রচার কোথাও কিন্তু লেখা নাই। আপনি কি পেয়েছেন কি অপপ্রচার? তাহলে কি সেনাবাহিনী যে লোকজনকে হত্যা করেছে এটাকে অপপ্রচার? সেটা তারা বলে নাই। সেনাবাহিনী যে বাড়ি বাড়ি দেখিয়ে দিচ্ছে, পুলিশকে দেখিয়ে দিচ্ছে, এবং পুলিশ গিয়ে সেখানে লোকজনের উপরে গুলি করছে এবং সেনাবাহিনী পুলিশকে পাহারা দিচ্ছে গণহত্যায়, এটা কি অপপ্রচার? এটা কি মিথ্যা? সেনাবাহিনী কি বলবে এটা মিথ্যা? অবশ্যই না। হেলিকপ্টার থেকে গুলি চালানো হচ্ছে, সেনাবাহিনী নিজেই স্বীকার করেছে, র্যাব, যে তারা সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল নিক্ষেপ করেছে। এটা কিন্তু র্যাব নিজে স্বীকার করছে, মানে গুলিটা স্বীকার করছে না, কিন্তু তারা স্বীকার করছে হেলিকপ্টার থেকে তারা বাংলাদেশের জনগণের উপরে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার গ্যাস শেল নিক্ষেপ করছে হেলিকপ্টার থেকে জনগণের উপরে। এটা কি মিথ্যা? এটা 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 কি অপপ্রচার? এবং এই সেনাবাহিনী বাংলাদেশকে যে ভারতের হাতে তুলে দিয়েছে, এটা কি অপপ্রচার? বাংলাদেশের প্রত্যেকটা আর্মি চিফ যে ভারতের নির্দেশে অ্যাপয়েন্টেড হয়, এটা কি অপপ্রচার? যেটা আপনার অনুষ্ঠানে, আপনার মনে আছে নিশ্চয়ই, জেনারেল সরওয়ার্দী নিজে আপনার অনুষ্ঠানে বলেছিলেন, ভদ্রলোক জেলে বোধহয় এখন, সরওয়ার্দী বলেছিলেন যে ভারতের নির্দেশ ছাড়া বাংলাদেশে কোনো আর্মি চিফ নিয়োগ দেওয়া হয় না। এটা কি অপপ্রচার? আপনি জানেন যে বাংলাদেশকে যখন মঈন ভারতের হাতে তুলে দিল 1/11 সময়, সেটা কি অপপ্রচার ছিল? প্রণব মুখার্জি তার বইতে যে লিখেছিলেন যে মঈন তার চাকরি বাঁচানোর জন্য তার কাছে হাতে পায়ে ধরেছিল, এটা কি অপপ্রচার? এই সেনাবাহিনী চোখের সামনে 57 জন সেনা অফিসার নিহত হয়েছে বিডিআরে, এবং এই সেনাবাহিনী তাকিয়ে তাকিয়ে তামাশা দেখেছে, একটা গুলিও ছুটতে যায় নাই। তাদের ব্রাদারদের, তারা তো সব ব্রাদার বলে, ব্রাদারদের বাঁচাতে যায়নি। তাদের 2 দিন ধরে অত্যাচার চলেছে পরিবারের উপরে, নারীদের উপরে অত্যাচার চলেছে, তারা কেউ বাঁচাতে যায়নি। এটা কি অপপ্রচার? তারা ভারত যখন প্রায় প্রতি মাসে বা প্রতি সপ্তাহে বাংলাদেশের জনগণকে খুন করছে ইয়েতে কি বলে বর্ডারে, এবং এই সেনাবাহিনী শুধু চুপ করে আছে না, এই সেনাবাহিনী তাদের বক্তব্যে এটাকে সমর্থন করে, ভারতকে সমর্থন করে তার বক্তব্য দেয়। এটা কি অপপ্রচার? এই ওয়াকার যে এখন আর্মি চিফ, তিনি যে শেখ হাসিনার আত্মীয়, এটা কি অপপ্রচার? এই ওয়াকার যখন 9 ডিভিশনের চিফ ছিলেন, তখন মোদি প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিল, আমি তখন জেলে। এই ওয়াকার মোদিকে স্যালুট করে সে মিডিয়ার সামনে বলেছিল তার জীবনে নাকি সব থেকে আনন্দের ঘটনা বা সব থেকে সম্মানের ঘটনা মোদিকে স্যালুট করা। এটা কি অপপ্রচার? তাহলে কোনটা অপপ্রচার? কাজেই এই সেনাবাহিনী জনগণের, ওই যে বললাম না যে শেখ হাসিনা বড় শয়তান হয়ে সে অনেকগুলো ছোট শয়তান তৈরি করেছে, তার মধ্যে বাংলাদেশ সেনাবাহিনী সেই ছোট শয়তানে পরিণত হয়েছে, এবং এই বাংলাদেশ সেনাবাহিনীর বিরুদ্ধে জনগণ রুখে দাঁড়িয়েছে। জনগণ পুলিশ র্যাব এবং বিজিবিকে হারিয়ে দিয়েছিল লড়াইতে। তারপরে যখন ট্যাঙ্ক নিয়ে আর্মি নেমেছে, তারপরে জনগণ পিছনে চলে গেছে। কিন্তু আমি আশাবাদী যে জনগণ আর্মির বিরুদ্ধেও লড়াই করবে, এবং সেই লড়াইতে জনগণ শেষ পর্যন্ত ইনশাল্লাহ বিজয়ী হবে। কাজে কোন অপপ্রচারের কথা সেনাবাহিনী বলছে? এদের যদি বিন্দুমাত্র বিবেক, বিন্দুমাত্র লজ্জা থাকতো, তাহলে এই সেনাবাহিনী এতক্ষণে শেখ হাসিনাকে বলার কথা ছিল যে এত রক্তপাতের পর আপনার আর বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে থাকার কোনো লিগ্যাল কিংবা মরাল রাইট নাই, কাজে আপনি এই মুহূর্তে পদত্যাগ করেন। এটা তো করছেই না। তারা জনগণের উপরে গুলি চালাচ্ছে, এবং আমরা যারা তাদের এই ভয়ানক চরিত্র আমরা তুলে ধরছি, এই তুলে ধরারকে তারা বলছে অপপ্রচার। কিন্তু এগুলো বলে লাভ নাই কোনো, বুঝলেন? জনগণ এদেরকেও চিনে গেছে, শেখ হাসিনাকেও চিনে গেছে,
এবং জনগণ বুঝে গেছে যে বাংলাদেশের সব থেকে বড় শত্রুর নাম হচ্ছে ইন্ডিয়া, এবং সেই ইন্ডিয়ার বাংলাদেশে হিন্দুত্ববাদী দিল্লি শাসনের যে প্রতিনিধিত্ব করছে বাংলাদেশে, তার নাম হচ্ছে শেখ হাসিনা। এবং এই হিন্দুত্ববাদী ভারতের গোলামি করছে দুর্ভাগ্যজনক ভাবে বাংলাদেশের সেনাবাহিনী। কাজে সেনাবাহিনীর বিরুদ্ধেও আমাদের রুখে দাঁড়াতে হবে, এবং যদি কখনো জনগণের সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে এই সেনাবাহিনী অফিসারদের প্রত্যেকের বিচার বাংলাদেশে করতে হবে, যেমন বিচার শেখ হাসিনা করতে হবে। যেমন ধরেন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা বলেন বা বর্তমান সময়ে অনেক রানিং যারা আছে তারাও ধরেন বিভিন্ন সময় বিভিন্ন তথ্য আমাদেরকে যে দেয়, তারা কিন্তু বলে যে ভাই জুনিয়র লেভেলের সবাই কিন্তু ক্ষিপ্ত, সৈনিকরা খুবই ক্ষিপ্ত, তো মিড লেভেল অফিসাররা কিছু করতে পারতেছে না, এইরকম নানা ধরনের তারা বক্তব্য দেয়। এখন ধরেন কেন করতে পারবে না, অর্থাৎ আপনার এই ক্ষোভে আমার কি আসে যায়? না না, এগুলো গা বাঁচানো কথা, গা বাঁচানো কথা বলে লাভ নাই। আরেকটা কথা বলি আপনাকে, কোন রিটায়ার করার পরে হিরো হয়ে লাভ নাই। রিটায়ার করার পরে যারা হিরো হয় তাদেরকেও জনগণের চিনে রাখা দরকার। রিটায়ার করে যাওয়ার পরে টকশোতে এসে বড় বড় কথা বলবেন, এটা মানা যাবে না। আপনি চাকরিতে থাকা অবস্থায় কি ভূমিকা পালন করেছেন সেটাই জনগণের কাছে বিচার্য হবে। এবং আমি মনে করি বাংলাদেশের জনগণের ভুল ভেঙে গেছে। বাংলাদেশের জনগণ ভুল করেছে, শেখ হাসিনাকে চিনতে ভুল করেছে। 2008 সালের নির্বাচনে শেখ হাসিনাকে চিনতে বাংলাদেশের জনগণ ভুল করেছে, কোনো সন্দেহ নাই। কিন্তু আমার মনে হয় সকল ভুল এখন ভেঙে গেছে। ভণ্ড শেখ হাসিনার চরিত্র জনগণের কাছে পরিষ্কার, সেনাবাহিনীর চরিত্র জনগণের কাছে পরিষ্কার। কাজেই এগুলোর সব বিচার হবে বাংলাদেশে ইনশাল্লাহ। এবং আমরা সেনাবাহিনী যে হত্যাকাণ্ড চালাচ্ছে এগুলো নিশ্চয়ই আমরা আন্তর্জাতিক বিশ্বের কাছে তুলে ধরবো। এটাই কিন্তু আপনার আমার সবার কর্তব্য। আমরা যারা বাইরে আছি তাদের কর্তব্য যে বাংলাদেশের ইয়াং ছেলেরা, আমাদের সন্তানের বয়সী যারা, তারা জীবন দিচ্ছে, তো আমাদেরও তো দায়িত্ব আছে। আমাদের দায়িত্ব হচ্ছে এই সেনাবাহিনীর নামে এই খুনি বাহিনীর স্বরূপ বিদেশের কাছে তুলে ধরা এবং তাদেরকে ব্ল্যাকলিস্ট করবার জন্য সর্বতভাবে প্রচেষ্টা চালানো। জাতিসংঘের পিস মিশনে তারা যেন আসতে না পারে তার চেষ্টা আমাদেরকে চালিয়ে যেতে হবে। এবং আমাদের ভবিষ্যতে আসলে আমাদেরকে মানে অনেক সংস্কারের পাশাপাশি একটা সংস্কারের দিকে লক্ষ্য রাখতে হবে মনে হয়, সেটি হচ্ছে যে মানে সেনাবাহিনী বা পুলিশ বা প্রশাসন, যে কেউ সত্য কথা বললে তার কোর্ট মার্শাল হবে না, কেউ অন্যায় প্রতিবাদ করলে তার কোর্ট মার্শাল হবে না, কেউ সত্য উন্মোচন করলে তার চাকরি যাবে না, তাকে সাসপেন্ড হবে না। এরকম কিছু বিষয় আমার মনে হয় যে দেশের স্বার্থে করা উচিত। কারণ আমরা যা দেখছি মানে এই ফাড়াগুলোর জন্য আসলে অনেকে নিশ্চুপ থাকতে চায়, ভয় পায়, ইত্যাদি ইত্যাদি। তো মাহমুদ শেখ হাসিনা ভয় পাবে কেন? এরকম ভীতু সেনাবাহিনী আমার দরকার নাই। আমার দরকার কাকে জানেন? আমার দরকার আবু সাইদের মতো সেনাবাহিনী, যে আবু সাইদ বুলেটের সামনে দুহাত প্রসারিত করে বুলেট বুকে নিতে পারবে, সেটা সেনাবাহিনী। সেনাবাহিনীর লজ্জায় তাদের মাথা নিচু করে চলা উচিত। সেনাবাহিনী লজ্জা লাগে না? আবু সাইদের বীরত্ব দেখার পরেও তারা ভয়ের কথা বলে, তারা ভয় পায়। তাদের লজ্জা থাকা উচিত। এবং আমার যদি আবু সাইদের মতো সেনাবাহিনী থাকে, আমার সেনাবাহিনীর কোনো প্রয়োজন নাই। বাংলাদেশ রক্ষা করবার জন্য আবু সাইদরাই যথেষ্ট। কাজে আমার প্রস্তাবটা কি জানেন? আমার প্রস্তাব হচ্ছে বাংলাদেশের ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি সার্ভিস বাধ্যতামূলক করতে হবে, মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। এবং যদি আমরা মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে পারি আমাদের জনগণের জন্য, ধরেন 1 বছর যে ইন্টারমিডিয়েট পাস করবে, ইন্টারমিডিয়েট পাস করার পরে তার 1 বছর মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক, কিংবা 6 মাস মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক, তাহলে বাংলাদেশে একটা মিলিটারি সোসাইটি তৈরি হবে। জনগণই তার দেশ রক্ষা করতে পারবে। এই ধরনের সুবিধাবাদী দুর্নীতিবাজ, আজিজের মতো, ওয়াকারের মতো দুর্নীতিবাজ এবং দেশদ্রোহী বেঈমান মির্জাফর সেনাবাহিনীর বাংলাদেশে প্রয়োজন নাই। আমার আবু সাইদের দরকার। আবু সাইদ, শহীদ আবু সাইদের মতো যদি আমার 1 লক্ষ শহীদ আবু সাইদ থাকে সিভিলিয়ানদের মধ্যে, এটাই বাংলাদেশকে রক্ষা করার জন্য যথেষ্ট। এইসব জেনারেল ওয়াকারদের আমাদের কোনো প্রয়োজন নাই। জেনারেল ওয়াকারদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। এবং এই জাতীয় ট্রেনিং কিন্তু আমেরিকা, লন্ডন সহ পৃথিবীর উন্নত সকল রাষ্ট্রেই আছে। কিন্তু
একটা সার্টেন এজের পরে প্রত্যেককে একটা সামরিক প্রশিক্ষণ নিতে হয়। এই জন্য আমি প্রস্তাব দিয়ে রাখলাম, যারাই আসুক ক্ষমতায় শেখ হাসিনার পতনের পরে, যারাই দেশের দায়িত্বভার গ্রহণ করুক, তাদের এটা চিন্তায় রাখতে হবে যে আমাদের অবশ্যই ইয়াং জেনারেশনের জন্য মিলিটারি ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে, যাতে আমরাই আমাদের দেশ রক্ষা করতে পারি। রাইট, কারোর উপর ডিপেন্ড করার কিছু নেই, কাউকে মহান বানানোর কিছু নাই, মানে স্পেসিফিক কোন বাহিনীকে দেশপ্রেমিক বলার কোনো প্রয়োজন নাই। জনগণ দেশ, বাংলাদেশে শোনেন, গত 18 বছরের ইতিহাসে বাংলাদেশে প্রমাণিত হয়েছে জনগণ দেশপ্রেমিক, সেনাবাহিনী দেশদ্রোহী। এই দেশের সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দিয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে, এটা ভুললে চলবে না। অন্তত গত 15 বছরে এটি হারে হারে আমরা উপলব্ধি করেছি বিভিন্ন 18 বছর 11 থেকে। তো মাহমুদ ভাই, হাসিনার কিন্তু ধরেন অনেক রকমের কিন্তু ধরেন ফন্দি ফিকির থাকে, অনেক রকমের কৌশল থাকে, তার এ টিম, বি টিম, আর্মি টিম, সিভিল টিম, নানা রকমের টিম থাকে। তো সে সম্প্রতি দুটি টিমকে ডিপ্লয় করছে। একটা যদি আমি আপনাকে দেখাই, যে সোহেল তাজ, সাবেক প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের ছিল সোহেল তাজ, তিনি ডিবি কার্যালয়ে সোহেল তাজ, শিক্ষার্থীদের বুকে যেন একটি গুলি না লাগে। এই লোক আপনার ধরেন এখন ওই জিমনেশিয়ামের মালিক, জিম করায়, নিজের শরীর বানায়, টাকা বানায়, বিভিন্ন ভাবে ইয়ে করে। সে নামছে এখন, শেখ হাসিনা কিন্তু তাকে নামাইছে। আরেকজন আরো 2-3 জনকে নামাইছে। আমি যদি একটু দেখাই, জাস্ট মানুষকে একটু সচেতন করার জন্য, যে সাবধান, এইসব ফাঁদে পা দেওয়া যাবে না। যেমন আরেকটা হচ্ছে, আমি দেখছিলাম যে তারা ইয়ে করছে, আপনার কি বলে, জাতীয় গণতদন্ত কমিশন গঠন। তো এটাকে আপনি কিভাবে দেখেন? এই মতিন, এই বিচারের প্রতি মতিন তো সেই মতিন যে আপনাকে বলেছিল যে ট্রুথ ইজ নো ডিফেন্স, এবং আপনাকে বোধ হয় এরপরে 3 বছরের শাস্তি দিয়েছিল আদালত অবমাননা, বা 6 মাস, 1 মাস অতিরিক্ত জরিমানা না দেওয়ার জন্য। তো এখন এই মতিন কিন্তু এটা নিয়ে একটু বেশি প্রমোটেড হচ্ছে বিভিন্ন মিডিয়ায়, আমি দেখি। এবং মাঝখানে ওই যে তত্ত্বাবধায়ক সরকারের তালিকাতেও তার নাম দেখা যাচ্ছিল, বা সে নিজে একটু যাতে উঠতে চাচ্ছে আর কি। এটা প্রথম আলো তো বিভিন্ন প্রোডাক্ট তৈরি করে, বর্তমানে প্রোডাক্ট হচ্ছে মতিন। তো এই মতিন, সোহেল তাজ কিন্তু ধরেন বিডিআর বিদ্রোহের ঘটনার কিন্তু অনেক ব্যাখ্যাই কিন্তু তার কাছ থেকে কেউ জানতে পারেনি এখনো। সে কিন্তু তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিল। তো কিভাবে দেখেন আপনি, ধরেন হঠাৎ করে এদের এই যে চেতনা জাগ্রত হয়ে যাওয়া, ধরেন এতদিন পরে এসে যখন দেখছে যে পরিস্থিতি কন্ট্রোলের বাইরে, মানে ছাত্র বিক্ষোভ গণ অভ্যুত্থানের রূপ নিচ্ছে, অলরেডি নিয়েছে, তখন ধরেন হাসিনা কিন্তু ধরেন তার এইসব বাহিনীকে নিয়োগ করছে, যারা ভিতরে ঢুকে অন্যভাবে কাজ করবে। আপনার কাছ থেকে একটু শুনি, বা জনগণকে আপনার কোনো পরামর্শ দেওয়া যদি থাকে। এটা হাসিনার এ টিম, বি টিম, সি টিম না, কিন্তু আমাদের বুঝতে হবে এটা ভারতের বি টিম, সি টিম। এটা হাসিনা নিয়োগ দেয় নাই, এদেরকে ভারত নিয়োগ দিয়েছে। কারণটা হচ্ছে কি, ভারতের মিডিয়া যদি আপনি খেয়াল করেন, গত ধরেন 7 দিন ধরে বিশেষত ভারতের মিডিয়াতে আপনি দেখতে পারবেন এক ধরনের হতাশা ভর করেছে ভারতের মিডিয়ার মধ্যে। এবং ভারতের মিডিয়াতে লেখা হচ্ছে, তার মধ্যে আনন্দবাজার পত্রিকা, যেটা পশ্চিমবঙ্গের বেশ জনপ্রিয় পত্রিকা, তারপরে অন্যান্য যেগুলো আছে, ইন্ডিয়া টুডে, তারপরে দি হিন্দু, এই সমস্ত পত্রিকাতে বলা হচ্ছে যে শেখ হাসিনা কি টিকতে পারবেন, একদম এই ল্যাঙ্গুয়েজ, যে শেখ হাসিনার সময় কি শেষ হয়ে এসছে। তাহলে ভারতের দুশ্চিন্তাটা হচ্ছে যে শেখ হাসিনা শেষ পর্যন্ত যদি গণ অভ্যুত্থানে তার ক্ষমতাচ্যুতি ঘটে, তাহলে ভারতের ইন্টারেস্ট কারা দেখবে। তো ভারতের ইন্টারেস্ট দেখবার জন্য তারা বেশ কয়েকটা টিম মাঠে নামিয়েছে। এই সোহেল তাজ ওই ভারতের একটা টিমের অংশ। তো সোহেল তাজকে, এটা একটু আমি আবার মনে করিয়ে দিই আপনাদেরকে, আপনি একটু আগে বললেন সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এই হাসিনার সরকারের প্রথম আমল বলতে 2008-এর পরে যখন ক্ষমতায় আসলো, তখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সোহেল তাজ, এবং সে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকা অবস্থায় বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল। এবং আরো মনে করা দরকার, জনগণ ভুলে গেছে, বাংলাদেশে যে গুমের কালচার, বাংলাদেশে যে আপনার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কালচার, বাংলাদেশে হেফাজতে নিয়ে নির্যাতনের যে কালচার,
এটা শুরু করেছিল সোহেল তাজ। সোহেল তাজ চাকরি চলে গেছিল কারণ শেখ সালিমের সাথে তার একটা গন্ডগোল হয়েছিল, আত্মীয় আত্মীয় গন্ডগোল। যদিও শেখ হাসিনার আত্মীয় না সোহেল তাজ, শেখ সেলিম আত্মীয়। তো শেখ সেলিমের সঙ্গে সোহেল তাজের কোনো একটা বিষয়ে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয় এবং এই কারণে সোহেল তাজ চাকরি হারায় এবং তারপরে সে আর ফিরে আসতে পারে নাই। এবং এই সোহেল তাজ যতগুলো অপকর্ম এই সরকার এখন করছে তার সবগুলো অপকর্মের শুরু কিন্তু সোহেল তাজের আমলে। কাজে আজকে সে ডিবি অফিসে যাচ্ছে, এই ডিবি অফিসে যে জুলুমের যে কালচার, এটা শুরু হয়েছে সোহেল তাজকে দিয়ে। এবং আরো বলি আপনাকে, এই সোহেল তাজের বোন কিন্তু এখনো সোহেল তাজের কনস্টিটিউয়েন্সির এমপি। কাজেই তাদের পরিবার এই সরকার, এই খুনি সরকারের পার্ট অফ দিস মার্ডারাস রেজিম হচ্ছে সোহেল তাজের পরিবার। আমরা যেন এটা ভুলে না যাই। কাজে সোহেল তাজ যে নাটক করছে এখন, এটাও একটা ভণ্ডামি। হাসিনার ভণ্ডামির এগুলো সব অ্যাসিস্ট্যান্ট, বুঝতে পারলেন তো? সুতরাং ইন্ডিয়া সোহেল তাজকে এখন মাঠে নামিয়েছে যাতে করে ভবিষ্যৎ কোন সরকার আসলে, পট পরিবর্তন হলে এই সোহেল তাজের মতো লোকরা যেন তখন নেতৃত্ব নিতে পারে, জনগণকে ভুল বুঝিয়ে যাতে নেতৃত্ব নিতে পারে। কাজে জনগণের সাবধান থাকতে হবে। এ তো গেল সোহেল তাজ। জাতীয় কি কমিশন, জাতীয় কমিশনের অধিকার তাদেরকে কে দিল? জাতীয় কমিশন বলবার কে দিয়েছে তাদেরকে জাতীয় কমিশন অধিকার করবার? এবং যে দুই ব্যক্তির কথা বললেন আপনি যে তারা জয়েন্ট কনভেনার, একজন হলো সুলতানা কামাল চক্রবর্তী। কে সুলতানা কামাল চক্রবর্তী? সুলতানা কামাল চক্রবর্তী ১/১১ কুশীলবদের একজন। জনগণকে মনে করিয়ে দিচ্ছে, আবার পুরনো ঘটনা ভুলে গেছে হয়তো বাংলাদেশের জনগণ। এই সুলতানা কামাল চক্রবর্তী আরো ৩ জনকে নিয়ে যখন ইয়াজউদ্দিন সাহেবের সরকার থেকে রিজাইন করে, তত্ত্বাবধায়ক সরকার থেকে, এবং রিজাইন করার মাধ্যমে ১/১১ পদ প্রশস্ত হয়, আপনাদের মনে আছে এটা? কাজে ১/১১ যে সরকার এসছিল বাংলাদেশের স্বাধীনতা বিসর্জন দেওয়ার জন্য, ভারতের কাছে তুলে দেওয়ার জন্য বাংলাদেশকে, সেই ঘটনা, সেই ষড়যন্ত্রের অন্যতম কুশীলব হচ্ছে এই সুলতানা কামাল চক্রবর্তী। আউট অ্যান্ড আউট ইন্ডিয়ান এজেন্ট, ভারতীয় এস্টাবলিশমেন্ট, ভারতীয় ডিপ স্টেট, ভারতীয় ইন্টেলিজেন্স কমিউনিটির লিডিং যে সমস্ত দালালরা বাংলাদেশে আছে তার মধ্যে সুলতানা কামাল চক্রবর্তী একজন। এবং তিনি, আপনার মনে আছে যখন শাপলা চত্বর হত্যাকাণ্ড হয়, তিনি আবার নিজেকে দাবি করেন মানবাধিকার কর্মী হিসেবে। তিনি আইন এবং সালিশ কেন্দ্রের প্রধান ছিলেন অনেকদিন। আসলে এগুলি সবই ইন্ডিয়ান প্রোডাক্ট, বুঝতে পারলেন? ইন্ডিয়া তৈরি করেছে এদেরকে। তিনি শাপলা চত্বর হত্যাকাণ্ডের পক্ষে অবস্থান নিয়েছিলেন। আপনি ভাবতে পারেন, গরিব গ্রামের দরিদ্র মাদ্রাসার বাচ্চা বাচ্চা ছেলেদের গুলি করে হত্যা করা হয়েছে ঠিক আজকের মতো। আজকে যেটা হচ্ছে, তার ট্রেনিং কবে শুরু হয়েছিল? তার ট্রেনিং তো শুরু হয়েছিল শাপলা চত্বর হত্যাকাণ্ডে। সেই শাপলা চত্বর হত্যাকাণ্ডের পরে তথাকথিত মানবাধিকার কর্মী সুলতানা কামাল চক্রবর্তী সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলেন। তিনি বলেছিলেন সরকার ঠিক করেছে এদেরকে গুলি করে মেরে। আজকে তিনি গণতদন্ত কমিশন করছেন কোন মরাল রাইটে, কোন লিগ্যাল রাইটে তিনি করছেন? এ তো গেল। এবং আরেকটা বলে রাখা দরকার, তিনি কিন্তু খুব ঘনিষ্ঠ বান্ধবী শেখ হাসিনা। তিনি যা করবেন শেখ হাসিনা নলেজে রেখেই তিনি সব করবেন। আসলে ইন্ডিয়া করাচ্ছে, আপনাকে বুঝতে হবে এটা ইন্ডিয়া করাচ্ছে। এই গেল আপনার সুলতানা কামাল চক্রবর্তীর গল্প। জাস্টিস মতিন, তিনি আমার সাথে ব্যক্তিগত কি করেছেন সেটা গুরুত্বপূর্ণ না, তবু আবার মনে করিয়ে দিই, যখন আমার নামে আদালত অবমাননার মামলা হলো, যেরকম আপনার নামে আর আপনার এখানে এক অতিথি এসেছিল তার নামে সম্প্রতি হয়েছে, যখন হলো তখন আমি সুপ্রিম কোর্টে গিয়ে, আপনি জানেন তো এটা, যে বাংলাদেশে একমাত্র আমি ক্ষমা চাই নাই, সবাই কিন্তু সুপ্রিম কোর্টে গিয়ে ক্ষমা চায়, প্রত্যেকে, যে যত বড় বাহাদুরি হোক না কেন বাংলাদেশে সবাই ক্ষমা চায়। আমি গিয়ে বলেছিলাম আপনাদের আদালত, এই আদালত আমি মানি না, এবং আমি যেটা লিখেছি আমি সত্য লিখেছি, কাজে সত্য লেখার জন্য আমি ক্ষমা চাইবো না। আমি তো সত্য কথা লিখেছি। আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা, আমি লিখেছিলাম স্বাধীন বিচারের নামে তামাশা, আমি সত্য কথা লিখেছি। তখন এই মতেন
তিনি আমাকে বলেছিলেন ট্রুথ ইজ নো ডিফেন্স, তার মানে সত্য ডিফেন্স না, তাহলে কি মিথ্যা ডিফেন্স? তো এই হচ্ছে তার তার নৈতিক জায়গা, তার মরাল জায়গা হচ্ছে এটা। এবং তিনি কেন করেছিলেন জানেন, সেটাও একটু জেনে রাখা দরকার জনগণের। তিনি তখন চিফ জাস্টিস হওয়ার স্বপ্ন দেখছিলেন, তিনি সিনিয়র মোস্ট ছিলেন তখন, এবং তদানীন্তন চিফ জাস্টিস রিটায়ারমেন্টে যাবেন তার 1 মাস পরে। সুতরাং তিনি চিফ জাস্টিস হবেন, এই জন্য তিনি শেখ হাসিনার পা চাটছিলেন তখন। কিন্তু শেখ হাসিনা তাকে করে নাই চিফ জাস্টিস। শেখ হাসিনা কাকে করেছিল? খায়রুল হককে করেছিল। তাকে সুপারসিড করে, মতিনকে সুপারসিড করে খায়রুলকে চিফ জাস্টিস বানিয়েছিল। এবং তারপরে তিনি অনেকদিন লোকচক্ষুর অন্তরালে ছিলেন। এখন আবার তিনি গর্তের থেকে বেরিয়েছেন। এই গর্তের ভিতরে থাকা প্রাণীদের সম্পর্কে জনগণের সাবধান থাকতে হবে। 3 নম্বর কি বললেন? জেডাই খান পান্না, তিনি একজন আপাত মস্তক আওয়ামী লীগের দালাল। তবে আওয়ামী লীগের দালাল একজন। তবে মাহমুদ ভাই ধরেন জেডাই খান পান্না আবার ধরেন আমার লয়ার ছিলেন, আমি যখন জেলে ছিলাম আমার বোনেরও লয়ার ছিলেন। তিনি আমাদের মানবাধিকার কেসগুলো অনেক নেন ইদানিং আর কি, পরিপূর্ণ আওয়ামী লীগার তিনি একজন। সেটা ভিন্ন বিষয়, সেটা ভিন্ন বিষয়। কে শোনেন, এদের তো টাকা রোজগার করতে হয়, উকিলদের তো টাকা রোজগার করতে হয়, কাজে কে কোন মামলা নিল এটা গুরুত্বপূর্ণ না। হি ইজ আউট অ্যান্ড আউট আওয়ামী লীগের। তাহলে আপনি কারা গণ তদন্ত কমিশন করছে? সুলতানা কামাল চক্রবর্তী, ভারতের এজেন্ট। তারপরে ট্রুথ ইজ নো ডিফেন্সের জাস্টিস মতিন, জেডাই খান পান্না। আমি জনগণকে বলবো এদের ধারে কাছে থাকবেন না। তদন্ত কমিশন হবে এই সরকারের পতনের পরে, হাসিনার পতনের পরে তদন্ত কমিশন হবে। আমার অ্যাডভাইস হচ্ছে সবার কাছে, সবার প্রতি, আমি একজন প্রবীণ মানুষ, আমার অ্যাডভাইস আপনাদের কাছে, সমস্ত তথ্য প্রমাণ আপনারা আর্কাইভ করে রেখে দেন। সব কিছু আপনারা প্রমাণ রেখে দেন যে কিভাবে গণহত্যা চালিয়েছে, সবগুলো ভিডিও, সবগুলো ক্লিপিং আপনাদের রাখতে হবে। আমারও একটা সংগঠন আছে, আপনি জানেন, আমি অস্ট্রেলিয়ার একটা সংগঠনের সাথে জড়িত, সাপি, সাউথ এশিয়ান পলিসি ইনস্টিটিউট, পলিসি ইনিশিয়েটিভ, সরি, সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ। আমরাও কিন্তু আর্কাইভ করছি, আমরা সমস্ত কিছু রেখে দিচ্ছি। কাজে আমার সবার কাছে সাজেশন হচ্ছে যে আপনারা এগুলো রেখে দেন। আগে শেখ হাসিনা নামক দানবের মনস্টারের পতন হোক, আমরা তারপরে বিচার করব। এখন যেটা বিচারের নাম হলে হবে কি জানেন? শেখ হাসিনাকে বাঁচানোর জন্য তারা নেমেছেন। তারা যেটা করবেন সেটা শেখ হাসিনাকে বাঁচাবেন তারা, এবং বাঁচানোর জন্যই এই টিমকে ইন্ডিয়া নামিয়েছে। আমাদের মনে রাখতে হবে যে এই টিম একটা ভারতের বি টিম ছাড়া আর কিছু না। কাজেই সোহেল তাজ অথবা এই ধরনের লোকজন সম্পর্কে জনগণকে আমি আবার সতর্ক করছি। আমি জনগণকে বহুবার সতর্ক করেছি, পূর্বেও করেছি, আবারও সতর্ক করছি, এদের সম্পর্কে সাবধান থাকেন। না, এবং মাহমুদ ভাই ধরেন এই যে যখন তারা বলবে যে জাতীয় জাতীয় শব্দটা যখন লাগাবে তখনই আপনার সন্দেহের জায়গাটা আরো বেশি। তাদেরকে এই জাতীয় লাগানোর অধিকার কে দিল? মানে তারা কিসের জাতীয়? মানে একটা বাংলাদেশের রাষ্ট্রীয় কোনো বিষয় যদি হয় সেটা জাতীয় হইতে পারে। তো তারা দেখেন এমন একটা নাম চুজ করছে যে নাম থেকে ধরেন ইন্টারন্যাশনালি তারা যদি কোনো স্টেটমেন্ট দেয় বা যেটা দেয়, ইন্টারন্যাশনালি বলা হবে যে ন্যাশনাল এই কমিটি থেকে এটা বলা হয়েছে না, কারণ এদেরকে প্রমোট করে তো ইন্ডিয়া থেকে। এবং আপনি জানেন পশ্চিমের নানা দেশে ইন্ডিয়ান লবি খুব সক্রিয়। কাজে ইন্ডিয়ান লবি এবং ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম মিলে বাংলাদেশে কতগুলো প্রাণী তৈরি করেছে বাংলাদেশের স্বাধীনতা নস্যাৎ করবার জন্য, বাংলাদেশে গণতন্ত্র, জনগণের অধিকার নস্যাৎ করবার জন্য কিছু প্রোডাক্ট তৈরি করেছে এই ওয়েস্টার্ন ইম্পেরিয়ালিজম এন্ড হিন্দুত্ববাদী ভারত মিলে। এই যতগুলো নাম আমরা আলোচনা করছি এগুলো সব তাদের প্রতিনিধি। কাজে এদের সম্পর্কে জনগণকে সচেতন থাকার আমি অনুরোধ জানাচ্ছি। এখন দেখা যাক এরা কি করেন। তো মাহমুদ ভাই আরেকটা প্রসঙ্গে যাই, যে আপনি জানেন যে আপনি কথা বলছিলেন যে একটি কন্টেম্পটিভ চার্জ আমার বিরুদ্ধে এবং অ্যাডভোকেট মহসিন রশিদের বিরুদ্ধে এসেছে, এবং এটা নিয়ে আমরা ভাবছিলাম আগেই কথা বলবো ভাবছিলাম। তো আজকে জাস্ট একটু আলোচনা করি যে 21 তারিখে তারিখ ছিল, পরে 28 তারিখে নেওয়া হয়েছে, এবং এখন রুল ইস্যু হয়েছে যে কেন শাস্তি দেওয়া হবে না এটা তাদেরকে ব্যাখ্যা করতে হবে।
এবং আইনজীবী মহসিন রশিদ সাহেব অ্যাকচুয়ালি গত জুন মাসের 4 তারিখ থেকেই তার লাইসেন্স সাসপেন্ড, তিনি কোর্টে কোনো প্র্যাকটিস করতে পারছেন না। এবং সর্বশেষ গত 28 তারিখে বলা হয়েছে তিনি 29 আগস্ট পর্যন্ত তিনি কোনো সোশ্যাল মিডিয়ায়, কোনো পত্রিকায় কোনো কথা বলতে পারবেন না, লিখতে পারবেন না। অর্থাৎ এই জাতীয় একটা বার্ড দেওয়া হয়েছে, তার মত প্রকাশের অধিকারও কেড়ে নেওয়া হয়েছে। তো যুক্তরাষ্ট্রের একটি আদালত, আপনি জানেন যে আমাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে বলেছিল, তাদের যে ইন্টারপ্রিটেশন, সেখানে তারা বলেছিল যে বিচারকদের এখানে বিচারিক স্বাধীনতা ছিল না, অর্থাৎ বিচারকরা তাদের মতো করে বিচার করতে পারেন নাই। হিয়ার্সে, এভিডেন্সে ফাঁসি দেওয়া হয়েছে, শিশুর সাক্ষ্যে ফাঁসি দেওয়া হয়েছে। সো চৌধুরী মঈনুদ্দিন বাংলাদেশে গেলে তাকে ইতিমধ্যেই ফাঁসিতে ঝুলিয়ে মেরে ফেলা হতো, বাকি 6 জনের মতো। তো এটা নিয়ে আমরা একটু আলোচনা করেছিলাম, এই রায়টা নিয়ে, এবং চিফ জাস্টিস অত্যন্ত উষ্মা নিয়ে গতকাল আপনার এর সঙ্গে কথা বলেছেন, অ্যাডভোকেট মহসিন রশিদের সঙ্গে কথা বলেছেন। তিনি একবার সরি বলেছেন, তখন তিনি বলেছেন যে যান ব্রিটিশ সুপ্রিম কোর্টে যে আপনি প্র্যাকটিস করেন, আপনি কেন আমাদের কোর্টকে ডিফেন্ড করলেন না? আপনার দায়িত্ব হচ্ছে আমাদের আইসিটি কে ডিফেন্ড করা, আমাদের কোর্টকে ডিফেন্ড করা, এটা আপনার দায়িত্ব, ইত্যাদি ইত্যাদি। তো এই যে ধরেন শাহিনের আদালত, ওবায়দুল হক শাহিনী, তো সেও তো ধরেন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের অন্যতম হত্যাকারী, জুডিশিয়াল কিলিং এর সঙ্গে যুক্ত। তো আপনি কি একটু বলবেন এই যে কন্টেম্প সুপ্রিম কোর্টে, ব্রিটিশ সুপ্রিম কোর্টের রায় আপনি তো দেখেছেন, তো কি বাংলাদেশের প্রথমে শাহিনের পরিচয়টা তো জানা দরকার আমাদের। এখন যে চিফ জাস্টিস, তার নাম হলো ওবায়দুল হাসান শাহিন, জি, এবং সে বাকশাল ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিল। আর এখন যে দ্বিতীয় ক্ষমতাধারী যে জাজ আপিল বিভাগে, তার নাম এনায়েতুর রহিম। এনায়েতুর রহিম ছিল বাকশাল ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি। তো বাকশাল ছাত্রলীগের প্রেসিডেন্ট আর বাকশাল ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি এখন একজন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস আর একজন আপিল বিভাগ অর্থাৎ সুপ্রিম কোর্টের জাজ। এই হচ্ছে সুপ্রিম কোর্টের অবস্থা বর্তমানে, এবং এটা তো একদিন ধরে না। এই সুপ্রিম কোর্টের অবস্থা তো শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকেই এই সুপ্রিম কোর্ট শেখ হাসিনার নির্দেশে পরিচালিত হয়েছে, এটা তো সবাই জানে। কাজে এই বিচারপতিরা কে কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। আমি তো মনে করি এই বিচারপতিদের বিচারপতি নামে সম্বোধন করাই উচিত না। এবং কোনো একদিন আসবে যেদিন জনগণ দল বেঁধে সুপ্রিম কোর্টে যাবে এবং যে আপিল বিভাগের প্রত্যেকটা বিচারপতিকে ঘাড় ধরে ওই সুপ্রিম কোর্ট থেকে বের করে দেবে। এবং আপনাকে যেটা বললাম যে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে শেখ হাসিনার বিচার হতে হবে, সেনাবাহিনীর বিচার হতে হবে, পুলিশের বিচার হতে হবে, তার সাথে শাহিন এবং এনায়েতুর রহিম মার্কা বিচারপতিদেরও বিচার হতে হবে। এবং এরাই দায়ী। এই যে আপনি যে জুডিশিয়াল কিলিং এর কথা বললেন, বা জুডিশিয়াল কিলিং এর যে ইঙ্গিত ব্রিটিশ আপিল বিভাগ করেছে, ইউকের আপিল বিভাগের জাজমেন্টে যেটা ইঙ্গিত করা হয়েছে, এটা তো সবাই জানে যে আইসিটি করাই হয়েছিল ফাঁসিটাকে জায়েজ করার জন্য, এবং তারা আগের থেকেই স্থির করে রেখেছিল যে প্রত্যেকের তারা ফাঁসি দেবে। বিচার প্রক্রিয়াটা একটা তামাশা ছিল। ওই যে আজকে একজন বলেছে না, হাইকোর্টের বিচারপতি, যে জাতির সাথে মশকরা করেন নাকি আপনারা, হারুনকে নিয়ে বলেছে। তো জাতির সাথে মশকরা তো বিচার বিভাগ করছে বাংলাদেশের সাথে। এবং বাংলাদেশের এই বিচারপতিগুলো, শেখ হাসিনার যে আওয়ামী বিচারপতি, তারা তো 2009 সাল থেকে জাতির সাথে মশকরা করছে। তারা তো মশকরা করেই তো তারা বাংলাদেশকে এই অবস্থায় নিয়ে এসছে। বাংলাদেশে গণতন্ত্র হরণ কারা করেছে? বিচারপতিরা। ভোটাধিকার হরণ কারা করেছে? বিচারপতিরা। কারণ তারা সিস্টেম যেটা ছিল আমাদের তত্ত্বাবধায়ক সরকার, উঠিয়ে দিয়েছে কারা? বিচারপতিরা। বেগম খালেদা জিয়াকে বিনা দোষে জেলখানায় রেখেছে কারা? বিচারপতিরা। এই ফাঁসি দিয়ে লোকজনকে ভুয়া সাক্ষীতে ফাঁসিতে ঝুলিয়েছে জামাতের নেতাদের কারা? বিচারপতিরা। কাজে এই বিচারপতিদের তো বাংলাদেশের সাজা হতে হবে, এদের বিচারও হতে হবে। কাজে এদেরকে বিচারপতি বলাই, আপনি দেখেন শাহিন কি বলেছে, আপনার খেয়াল আছে নাকি? যখন আন্দোলন শুরু হচ্ছিল, এই কোটা আন্দোলন, তখন শাহিন কমেন্ট করেছিল, তথাকথিত চিফ জাস্টিস, আমি তথাকথিত চিফ জাস্টিস বলছি, কমেন্ট করেছিল, চেঁচামেচি করে কি আদালতের রায়, রাস্তায় চেঁচামেচি করে কি আদালতের রায় পরিবর্তন করা যায় নাকি? দ্যাট ওয়াজ দ্য কমেন্ট অফ শাহিন। রাস্তায় চেঁচামেচি করে আদালতের রায় পরিবর্তন করা যায় না।
কত বড় ভণ্ড হলে এই কথা বলতে পারে? কারণ এই শাহীন এরাই তো শাহবাগ তৈরি করেছিল, তাই না? এই শাহীনদের তৈরি তো শাহবাগ। এবং এই শাহবাগে কি চেঁচামেচি করে ফাঁসি দেয় নাই? শাহবাগে রায় পরিবর্তন হয় নাই? কাদের মোল্লা সাহেবের রায় কি হয়েছিল? লোয়ার কোর্টের রায়, আইসিটিতে রায় কি হয়েছিল? যাবজ্জীবন কারাদণ্ড। যাবজ্জীবন কারাদণ্ডের চেঁচামেচি করে ফাঁসির রায় এই আদালত দেয় নাই, এই শাহীনরা দেয় নাই ফাঁসির রায়। তো তারা এটা জানে না? তাহলে কতটা বিবেকহীন, কতটা নির্লজ্জ হলে একটা লোক যে নিজে চেঁচামেচির কারণে রায় পরিবর্তন করেছে সে বলতে পারে যে চেঁচামেচি করে কি রায় পরিবর্তন করা যায় নাকি? তাহলে এরা কত নিকৃষ্ট শ্রেণীর মানুষ আপনি ভাবতে পারেন, কত বড় ভণ্ড ভাবতে পারেন। কাজেই আমি মনে করি বাংলাদেশের মানে বাংলাদেশ রাষ্ট্রকে তো ভেঙে ফেলেছে। এভরি সিঙ্গেল ইনস্টিটিউশন হ্যাজ বিন ডিস্ট্রয়েড। প্রত্যেকটা ইনস্টিটিউশন ডিস্ট্রয় করা হয়ে গেছে। পুলিশ, সেনাবাহিনী, বিচার বিভাগ, আপনার সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, সচিবালয়, কোনোটা আর নাই। এই যে কোটা সংস্কার আন্দোলন করছে না ছেলেরা, আমি তো বলি বাবারা তোমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন করো। রাষ্ট্র সংস্কার আন্দোলন না করলে তোমাদের আর কোনো ভবিষ্যৎ বাংলাদেশে নাই। বাংলাদেশও থাকবে না, এই দেশের কোনো ভবিষ্যৎ থাকবে না, তোমাদেরও কোনো ভবিষ্যৎ থাকবে না। কাজেই কোটায় আর আল্লাহর রহমতে এই আন্দোলন তো এখন কোটা সংস্কার আন্দোলনে সীমাবদ্ধ নাই কোনো। এই আন্দোলন তো বাংলাদেশের জনগণের স্বাধিকারের আন্দোলনে পরিণত হয়েছে। এই আন্দোলন তো ভারত থেকে মুক্তির আন্দোলনে পরিণত হয়েছে। এখন তো আমাদের জনযুদ্ধ চলছে। কিসের জনযুদ্ধ? স্বাধীনতার জন্য জনযুদ্ধ, স্বাধীনতা পুনরুদ্ধারের জনযুদ্ধ চলছে এখন। কাজেই এই স্বাধীনতা সংগ্রামে আমাদের ইনশাআল্লাহ বিজয়ী হতে হবে। আল্লাহ নিশ্চয়ই আমাদের সহায় হবেন এবং তখন এই সমস্ত বিচারপতিদের ঠিক মতোই বিচার করা হবে। এবং আমি তো ওইটা আবারও বলি, এদের সবাইকে ঘাড় ধরে বিচার সুপ্রিম কোর্ট থেকে বের করা তো হবেই। তাদের অবিচারের জন্য তাদের সাজা পেতে হবে বাংলাদেশে ইনশাআল্লাহ। এবং মাহমুদ ভাই, আমরা আপনার সাথে সর্বশেষ একটা অনুষ্ঠান করেছিলাম জুলাই 17 তারিখে। সেখানে আপনি বলেছিলেন যে সকল প্রতিষ্ঠান থেকে আওয়ামী দানবদের উৎখাত করতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে ছাত্রলীগকে বেছে বেছে বের করে দিয়েছে হল থেকে, তেমনি আইনজীবীদের উচিত এইসব দালাল বিচারপতিদের কোর্ট থেকে বের করে দেয়া, সেনা কর্মকর্তাদের, সৈনিকদের উচিত ওয়াকারদের মতো লোকদেরকে বের করে দেয়া। অর্থাৎ সব জায়গায় নিজেদের মতো করে শুদ্ধি অভিযান যদি চালানো যায়, তাহলে আমাদের এই দ্বিতীয় মুক্তিযুদ্ধটা আরো দ্রুত হবে, আরো ত্বরান্বিত হবে। আমরা দ্রুত মানে একটা নিঃশ্বাস ফেলার মতো স্পেস পাবো এবং প্রাণহানি কম হবে। আমরা যদি সবাই ঐক্যবদ্ধ হই তাহলে প্রাণহানি কম হবে। তারপরেও আমি বলে রাখি, জি, ছেলেরা আমাদেরকে পথ দেখাচ্ছে, তরুণ সমাজ আমাদেরকে পথ দেখাচ্ছে। তারা কিন্তু কোনো ভণ্ডামিতে তারা বিপদগামী হয় নাই। আপনি দেখেন কালকে ভণ্ড শেখ হাসিনা আগামীকাল যে তথাকথিত শোক দিবসের কথা বলেছে, সেই শোক দিবসকে ছাত্ররা উড়িয়ে দিয়েছে। কিসের শোক দিবস? শোক দিবস আমরা করব, অবশ্যই আমরা শোক দিবস না, আমরা বিজয় দিবস পালন করব। শেখ হাসিনার পতনের মাধ্যমে আমরা বিজয় দিবস পালন করবো ইনশাআল্লাহ। মানে তুমি মানুষ মারবা, তুমি শোক দিবস ঘোষণা করবা, তুমি কালো শাড়ি পরবা, তুমি কাঁদবা, আর কথায় কথায় বলবা যে স্বজন হারানোর বেদনা আমি জানি। কারণ হাসিনা যে 17 জুলাই আমরা অনুষ্ঠান করলাম, তার আগে, তার একদিন বা দুদিন আগে, একদিন আগেই 16 জুলাই সে ওই কালো শাড়ি পরে এসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিল যে, এবং বললো যে স্বজন হারানোর বেদনা আমি জানি। সেদিন পর্যন্ত মারা গিয়েছিল 7 জন। আর আজকে এই যে গত 11 দিনে মানুষের মৃতের সংখ্যা কয়েক হাজার পুরো দেশ জুড়ে। আপনি এবারই তো কয়েক হাজার। আপনি হাসিনার যদি পুরো 16 বছরের ইতিহাস হিসাব করেন, হাজার হাজার, আপনি হিসাব করে শেষ করতে পারবেন না কত লোককে হত্যা করেছে শেখ হাসিনা। আর তিনি স্বজন হারানোর কথা বলেন। ওই যে কথাটা আজকে হাইকোর্টে বলেছে মস্করা করা, শেখ হাসিনা তার সাঙ্গপাঙ্গ নিয়ে আমাদের সাথে মস্করা করছে। শেখ হাসিনা পুরো দেশের সাথে মস্করা করছে। তবে আমরা যারা বিদেশে আছি আমাদের কিন্তু দায়িত্ব বেড়ে গেছে। আমাদের ছেলেমেয়েরা জীবন দিচ্ছে বাংলাদেশে, বাংলাদেশের সাধারণ জনগণ জীবন দিচ্ছে, শিশুরা পর্যন্ত বাদ যাচ্ছে না, তারা জীবন দিচ্ছে, নারীরা লড়াই করছে। আমরা সেই তুলনায় কিন্তু নিরাপদে আছি বিদেশে।
এবং বিদেশে আমরা যারা আছি তাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে। আমার মনে হয় এই দায়িত্বগুলো সম্পর্কে আমাদের একটু আলোচনা করা প্রয়োজন, যে আমরা কিভাবে সহায়তা করতে পারি, এই বাংলাদেশে যারা মুক্তি সংগ্রাম চালাচ্ছে তাদেরকে কিভাবে সহায়তা করতে পারি, এবং শেখ হাসিনার এই এই ভণ্ড এবং এই মনস্টার রেজিমের পতনের জন্য আমরা কি করতে পারি সেটা নিয়ে একটু আলোচনা করা প্রয়োজন। কিন্তু এই মুহূর্তে ধরেন আমরা বারবার আহ্বান করছি প্রবাসীদের প্রতি যে নো রেমিটেন্স আনটিল হার রেজিগনেশন হাসিনার। তো এই আমার মনে হয় যে এটা এখন একটা অন্যতম প্রধান দায়িত্ব। আপনি কি মনে করেন? আপনার আমি একটা না, আমি কয়েকটা আমি যেটা চিন্তা করেছি কনক, যে এই কাজগুলো হয়তো আমরা করতে পারি। প্রথমে করতে হবে কমপ্লিট রেমিটেন্স শাটডাউন। এবং আপনি জেনে আনন্দিত হবেন, এবং আজকে যারা শুনছেন আমার বক্তব্য তারাও হয়তো অনুপ্রাণিত হবেন যে এটা শুরু হয়ে গেছে। তার প্রমাণ হলো আজকেই যদি আপনি প্রথম আলো এবং মানব জমিন পড়েন তাহলে দেখতে পাবেন গত 10 দিনে রেমিটেন্সে ধস নেমে গেছে বাংলাদেশে। 1/10, 10 ভাগের 1 ভাগে নেমে গেছে রেমিটেন্স বাংলাদেশে গত 10 দিনে। এবং আমি জনগণের কাছে অনুরোধ করব যে আপনারা অন্তত 3টি মাস এই কমপ্লিট শাটডাউন, রেমিটেন্স শাটডাউনটা চালিয়ে যান। যদি আপনারা না চালান তাহলে আপনাদের বিবেকের কাছে আপনারা দায়ী থাকবেন। আপনারা শুধু এবং বলেন সেনাবাহিনী আসা বন্ধ করতে হবে বাংলাদেশ, এটা গেল 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ হচ্ছে যত আওয়ামী লীগের প্রতিষ্ঠান আছে আপনাদের এখানে, আমেরিকাতে, ইউকেতে, অস্ট্রেলিয়ায়, কানাডায়, মধ্যপ্রাচ্যে, যে সমস্ত আওয়ামী লীগের প্রতিষ্ঠান, মালিকানাধীন প্রতিষ্ঠান, সবগুলোকে আপনারা বয়কট করেন। কোন আওয়ামী মালিকানাধীন রেস্টুরেন্টে আপনারা খেতে যাবেন না, কোন গ্রসারির থেকে আপনারা জিনিস কিনবেন না, সর্বতভাবে তাদের বয়কট করেন। এই কাজটা আমাদের করতে হবে। এটা কিন্তু আমরা শুরু করেছি, আমাদের মতো আমরা শুরু করেছি। আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি কমপ্লিট বয়কট। আওয়ামী লীগের যারা নেতা তাদেরকে তো আপনি চেনেনই, আমেরিকায় যারা নেতা, তাদের সকল প্রতিষ্ঠানকে আপনারা বয়কট করেন। 4 নম্বর হচ্ছে এক্সপোর্টের ক্ষেত্রে, গার্মেন্টস এর ক্ষেত্রে যে সমস্ত আওয়ামী লীগের দালালরা যারা গার্মেন্টস এর মালিক, তাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট আপনারা আর কিনবেন না। আপনারা তাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট কেনা বন্ধ করে দেন। আপনি চিন্তা করেন এই ব্যবসায়ীরা কতটা সুবিধাবাদী, কতটা হৃদয়হীন এবং কতটা ক্রিমিনাল, যে তারা শেখ হাসিনার সাথে দেখা করে তারা সেখানে গিয়ে তাদের নিজেদের টাকার কথা বলেছে, আমাদের এত টাকা লস হচ্ছে, আমাদের ইন্টারেস্ট মওকুফ করে দেন, আমাদেরকে লোন দেন। কিন্তু এতগুলো মানুষ হত্যা করছে শেখ হাসিনা, এটা নিয়ে একটা ব্যবসায়ী একটা টু শব্দ উচ্চারণ করে নাই। এই ব্যবসায়ীদের চিনে রাখতে হবে। আমি চেয়ারম্যান ছিলাম, আমি প্রত্যেকটা ব্যবসায়ীকে বাংলাদেশের চিনি। আমি বলে রাখছি আপনাদেরকে যে বাংলাদেশে যদি সরকার পরিবর্তন হয় সেই সরকারের উপরে আমি চাপ প্রয়োগ করব। বাইরে থেকে একজন নাগরিক হিসেবে, একজন প্রবীণ সিটিজেন হিসেবে, বাংলাদেশের সিনিয়র সিটিজেন হিসেবে আমি চাপ প্রয়োগ করব যাতে করে এই ব্যবসায়ীদের দেখে নেওয়া হয়, তাদেরকেও বলা হয় যে তারা এই খুনের সাথে জড়িত ছিল। কারণ এই ব্যবসায়ীরা আওয়ামী লীগকে টাকা দেয়, এই ব্যবসায়ীরা হাসিনাকে টাকা দেয়। এগুলো আমাদের দেখতে হবে। কোন ব্যাংক হাসিনাকে কত টাকা দিয়েছে এটার হিসাব আমাদের দিতে হবে। বুঝতে পারলেন? কিছুদিন পর পর দেখবেন যে হাসিনা দাঁড়িয়ে থাকে আর সব ব্যাংকের সব মালিকেরা সব চেক নিয়ে তাকে দিয়ে আসে টাকা। এই টাকা কাদের টাকা? কার টাকা দিচ্ছ তোমরা? এই টাকা তো আমানতকারীর টাকা। আমানতকারীর টাকা তোমরা গিয়ে শেখ হাসিনাকে দিয়ে আসছো ব্যাংক মালিকেরা। এদেরকে চিহ্নিত করে রাখতে হবে, এই ব্যাংক মালিকদের চিনে রাখতে হবে। বুঝতে পারলেন? এদেরকে চিনে, কাজে এদেরকে টার্গেট করতে হবে, এই ব্যবসায়ীদেরকে। এবং আমরা যারা ইকোনমিক্স কিছুটা বুঝি, আমাদের যারা বোঝেন তাদের প্রত্যেকের প্রতি আমার অনুরোধ থাকলো যে এটা আপনারা চিহ্নিত করতে থাকেন, লিস্ট করতে থাকেন এরা কারা, এবং এদেরকে আমরা সর্বতভাবে বয়কট করব। তারপরে হচ্ছে ইউনিভার্সিটিতে আমার একটা সাজেশন আছে আপনাদের জন্য। প্রত্যেকটা ইউনিভার্সিটিতে আপনারা ছেলেদেরকে আমি বলছি, বিদেশে যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা করে তাদের উদ্দেশ্যে আমি বলছি যে তোমরা বাবারা, মায়েরা, তোমরা বাংলাদেশে যে গণহত্যা চলছে এই সংক্রান্ত লিফলেট এবং ফেস্টুন নিয়ে তোমরা প্রতিবাদ করো ইউনিভার্সিটিতে গিয়ে।
যেমন প্যালেস্টাইনের জন্য প্রতিবাদ হচ্ছে, আমেরিকাতে, ইংল্যান্ডে, বিভিন্ন জায়গায় প্রতিবাদ হচ্ছে, সেরকম করে বাংলাদেশে যে গণহত্যা চলছে এটা নিয়ে তোমাদের ইয়াং জেনারেশনের দায়িত্ব হচ্ছে, তোমাদের ভাইয়েরা, তোমাদের বোনেরা বাংলাদেশে নিগৃহীত হচ্ছে, বাংলাদেশে হত্যাকাণ্ডের শিকার হচ্ছে, তোমাদের দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো, বিদেশে থেকেই তাদের পাশে দাঁড়ানো। তোমরা বিভিন্ন ইউনিভার্সিটিতে গিয়ে দাঁড়াও, সেখানে অ্যাওয়ারনেস ক্রিয়েট করো। তো কাজেই বিদেশে আমরা যারা আছি তাদের অনেক কিছু করবার আছে। কোন শুধু টকশোতে কথা বলাই না, সেটা তো প্রচার আমাদের করতেই হবে, কিন্তু আমাদের মাঠে নেমে অ্যাক্টিভিস্টের কাজও করতে হবে। এবং মাহমুদ ভাই, আমেরিকার 40টা বিশ্ববিদ্যালয়ের বাঙালি শিক্ষার্থীরা হাসিনার পদত্যাগ চেয়ে তারা কিন্তু চিঠি পাঠিয়েছে, তারা বিবৃতি দিয়েছে, এবং তারা কিন্তু যথেষ্ট, মানে এটা ধরনের একটা বিস্ময়কর ব্যাপার মাহমুদ ভাই, এই প্রজন্ম এতটা সচেতন, এতটা প্রতিবাদী হতে পারে। মানে এই যে টিকটক প্রজন্ম, ফেসবুক প্রজন্ম, ইউটিউব প্রজন্ম আমরা বলি না, যে সেই জায়গায় তাদের যে প্রতিবাদ, তাদের যে ইমোশন, তাদের যে সাহস, মানে ভাই আমি সুতরাং তাদের কাছে আমার অনুরোধ হচ্ছে যে বাবারা, তোমরা প্রতিদিন 5টা মিনিট কিংবা 10টা মিনিট তোমার শিক্ষা প্রতিষ্ঠানের যে মেইন গেট আছে, প্রধান দরজার সামনে শুধু কিছু প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকো, আর কিছু করতে হবে না। যে খুনি হাসিনার বিচার চাই, খুনি হাসিনার বিচার চাই, বাংলাদেশের খুনি সেনাবাহিনীর বিচার চাই, এই প্ল্যাকার্ড গুলো নিয়ে তোমরা শুধু দাঁড়িয়ে থাকো। আর একটা কাজ করতে হবে, এটাই আমার ফাইনাল প্রস্তাব আপনাদের কাছে, আমরা যারা আছি আমাদেরকে করতে হবে, আমরা যে যে দেশে আছি সেই দেশের সরকারকে বলতে হবে বাংলাদেশের সাথে ওই যেটাকে বলে আপনার ডাউনগ্রেড করবার জন্য, ডিপ্লোম্যাটিক রিলেশন যেটা আছে এটাকে ডাউনগ্রেড করবার জন্য আমরা তাদেরকে দাবি জানাবো যে বাংলাদেশের হাসিনা যতদিন সরকার ক্ষমতায় থাকবে তোমরা বাইলেটারাল রিলেশন ডাউনগ্রেড করো। ডাউনগ্রেড অনেকভাবে করা যায়, যেমন ধরেন কোথাও হয়তো অ্যাম্বাসেডর আছে, অ্যাম্বাসেডরকে উইথড্র করে নিয়ে আসলো, ইটস এ সিগনাল। যে আমেরিকায় ধরেন, আমেরিকা যদি আজকে অ্যাম্বাসেডরকে উইথড্র করে নিয়ে যায় এবং সেখানে অ্যাম্বাসেডরের পরিবর্তে চার্জ দ্য অ্যাফেয়ার দিয়ে যদি সে চালায়, তাহলে এটা ডাউনগ্রেড করা হলো। এবং সে যদি বাংলাদেশকে বলে দেয় তোমার অ্যাম্বাসেডরকে তুমি উইথড্র করে নিয়ে যাও, যে কোনো একজন ফার্স্ট সেক্রেটারি তার দায়িত্ব পালন করবে। এইভাবে আমরা এই বিভিন্ন দেশে বলতে পারি যে তোমরা এই অগণতান্ত্রিক এই খুনি সরকারের সাথে তোমরা যেহেতু গণতান্ত্রিক রাষ্ট্র, তোমরা ডাউনগ্রেড করো তোমাদের ডিপ্লোম্যাটিক রিলেশন। এই দাবিটাও আমাদের জোরে সোরে চালাতে হবে। তো এই কাজগুলো যদি আমরা সবাই মিলে করতে পারি, তাহলে দেখবেন আমাদের বাংলাদেশের মানুষ আরো উৎসাহিত হবে এবং বিদেশ থেকে আরো চাপ যাবে, ইকোনমিক্যালি কোলাপস করে যাবে এই হাসিনা সরকার। এবং সর্বশেষ আমি যেটা বলতে চাই যে আপনারা আমরা সবাই কিন্তু কাজ করছি যার যার মতো, আমি জানি প্রত্যেকে কাজ করছে, আপনি করছেন ইউটিউবে, আপনি করছেন, ইলিয়াস করছে, পিনাকি করছে, অনেকেই করছে, লন্ডনের ছেলে মেয়েরা করছে, অন্যরাও কাজ করছে, কিন্তু সবাই বিক্ষিপ্ত ভাবে কাজ করছে। কাজে আমার আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আহ্বান জানাচ্ছি যে সবাই ইউনাইটেড হন, সবাই একটা ইউনিটির মধ্যে আসেন। বিএনপি তো একটা ইউনিটির কল দিয়েছে, সেটা রাজনৈতিক দলের ইউনিটি, আমি রাজনৈতিক দলের ইউনিটির কথা বলছি না, সেটা রাজনীতিবিদদের ব্যাপার। আমি বলছি আমরা যারা অ্যাক্টিভিস্ট আছি, আমরা যারা সোশ্যাল মিডিয়াতে আমরা কথা বলি, কাজ করি, তারা সবাই যদি একটা বৃহত্তর আমব্রেলার মধ্যে আসি, যেমন ধরেন আমি একটা নামের কথা প্রস্তাব করছি, এই ধরনের নাম দিয়ে যদি আসি বাংলাদেশ সলিডারিটি অ্যালায়েন্স, তার মধ্যে এসে আমরা যদি এই কাজগুলো ভাগ করে নেই এবং এই কাজগুলো সব দেশে করি একটা আমব্রেলার মধ্যে থেকে, আমার মনে হয় এটা আরো বেশি ইফেক্টিভ হবে। এটা আমার একটা প্রস্তাব আমি রাখলাম আপনার এই টক শোর মাধ্যমে, এবং এটা করতে পারলে হাসিনার উপর একটা আরো শক্তিশালী চাপ তৈরি হবে। তবে আমি আশাবাদী যে হাসিনা ইনশাআল্লাহ এত বড় অন্যায় করে, এত বড় জুলুম করে, এই বাচ্চাদের এইভাবে খুন করে হাসিনা টিকে যাবে, এটা আমি ভাবতে পারি না। আল্লাহ আমাদের প্রতি এত বড় অবিচার নিশ্চয়ই করবেন না, আল্লাহ রহমানুর রহিম। কাজে আল্লাহ জালিমের বিচার করবেন বলেই আমি ভরসা রাখতে চাই।